দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। কাল শেখ হাসিনার মামলার রায় সম্প্রচার হবে সরাসরি। দণ্ডিত আসামির সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়ার আবেদন। ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো, তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। রাতে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাস, অ্যাম্বুলেন্স আর স্থাপনায় আগুন। অরাজকতা বরদাস্ত করবে না আইনশৃঙ্খলা বাহিনী। ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণা নিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে একটি মহল, বললেন মির্জা ফখরুল। সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান। মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। প্রধান উপদেষ্টার ভাষণে 8 দলের দাবি আংশিক পূরণ হয়েছে। আন্দোলন চালিয়ে যেতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা, জানালেন জামায়াত নেতা। আরও 12 রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপ। অবাধ ভোটের জন্য আচরণবিধি মেনে চলাই সবচেয়ে জরুরি, বললেন সিইসি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় কাল শেখ হাসিনার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশি বিদেশি গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে, জানিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউটরদের আশা, নারী হিসেবে রায়ে কোনো ধরনের অনুকম্পা পাবেন না শেখ হাসিনা। সাজা ঘোষণার পর আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে দেয়ার আবেদনও করবে প্রসিকিউশন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন কয়েকশো মানুষ, আহত হয়েছেন প্রায় 20,000। শিশু থেকে বয়স্ক কেউ বাদ যায়নি নৃশংসতা থেকে। মানবতা বিরোধী এমন অপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। কি সাজা হতে পারে তাদের, তা নিয়ে সর্বমহলে আছে নানা জল্পনা। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ব্রিফিংয়ে জানিয়েছে, এই মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। এছাড়া রাজধানীর কয়েকটি পয়েন্টে বড় পর্দায় রায় ঘোষণা সরাসরি দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয়। আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম মনে করেন, অপরাধের মাত্রায় নারী হিসেবে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয়নি, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে, বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো, তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। আসামিদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও আহতদের দেওয়ার আবেদনের কথাও জানায় প্রসিকিউশন। একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনোই দেওয়া সম্ভব না। রাষ্ট্র মাঝে মধ্যে ওই প্রাণের বিনিময়ে তাদের পরিবারকে সচ্ছল করার জন্য যে ব্যক্তিটি দুনিয়া থেকে চলে গেলেন, সে পরিবারে যে কন্ট্রিবিউশনটা করতেন তার কিছুটা পূরণ করার জন্য এই সকল বিধান রেখে থাকেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর শাহবাগ এলাকায় আছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত, তার মাধ্যমে জানাবো রাজধানীর সবশেষ পরিস্থিতিগুলো। শান্ত, আপনি রাজধানীর পরিস্থিতি আসলে কেমন দেখছেন? আপনি যেহেতু শাহবাগ এলাকায় রয়েছেন, সেখানকার পরিস্থিতিও একই সাথে জানতে চাই। আমি শাহবাগ, বাংলা মোটর এবং পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষমান রয়েছি পুরো সার্বিক চিত্র দেখার জন্য, এবং বলতে হবে যে পুলিশের পাশাপাশি বিজিবির অবস্থানও কিন্তু আমি দেখেছি শাহবাগ এলাকাতে, এবং একই সাথে এখানে বেশ কয়েকটি মিছিল হয়েছে, বিশেষ করে জুলাই মঞ্চ, ছাত্র শক্তি সহ বেশ কিছু সংগঠন কিন্তু এখানে মশাল মিছিল করেছে, এবং তারা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা, ফাঁসি তারা দাবি করেছেন। একই সাথে বলতে হবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এইখানে
স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোনো প্রকার গোলযোগের চিত্র অন্তত শাহবাগ এলাকায় ধরা পড়েনি। যদিও আমরা জানতে পেরেছি বাংলা মোটর মোড়ে এনসিপি কার্যালয়ের নিচে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে একাধিক। একই সাথে রাজধানীর সেন্ট্রাল রোডে উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই সাথে আমরা জেনেছি যে পল্লবী মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সাথে প্রগতি সরণি মধ্যবাড্ডায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুনের ঘটনা ঘটেছে এবং স্থানীয়রা যতটুকু জানিয়েছেন যে হঠাৎ করেই একজন দুজন এসে ককটেল বিস্ফোরণ করে তারা আবার দৌড়েও চলে যাচ্ছেন, এমন চিত্র জনমনে একটা আতঙ্ক সৃষ্টির একটা প্রচেষ্টা হিসেবেও তারা দেখছেন। সেই সাথে এখানে দায়িত্বরত যারা রয়েছেন তাদের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু বলছিলেন যে তারা সচেষ্ট রয়েছেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় এবং জনমানুষের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে তারা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, অথবা এ ধরনের দৃশ্য যাতে কাউকে চিহ্নিত করার সুযোগ থাকলে যাতে তারা চিহ্নিত করেন এবং পুলিশকে জানান এবং পুলিশের সহযোগিতা নেন নিরাপত্তার খাতিরে। এবং এখন পর্যন্ত বলতে হবে শাহবাগ এলাকার পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, কোনো প্রকার গোলযোগের চিত্র আমার নজরে পড়েনি। রেজা, যে খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শান্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শেখ হাসিনার রায় ঘিরে নাশকতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। জনগণের সম্পদ ও জীবন রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে ডিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে হুঁশিয়ারি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে কোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। 7 নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নাশকতায় নামে পতিত স্বৈরাচারের কর্মীরা। গুপ্ত হামলা চালিয়ে বাসে অগ্নিসংযোগ করা হয়, কোথাও কোথাও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মাঝে ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলে চালক অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। কয়েক জায়গায় ককটেলের আঘাতে আহত হন অনেকে। রাজধানীর মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে জনতার ধাওয়ায় পানিতে পড়ে মৃত্যু হয় এক যুবকের। এছাড়া তেজগাঁও রেল স্টেশনে একটি বগিতে অগ্নিসংযোগ ও নাশকতা চেষ্টার সময় জনতার হাতে গ্রেফতার হন বেশ কয়েকজন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ককটেল নিয়ে হাতে নাতে ধরা পড়ে কেউ কেউ। ডিএমপি বলছে নাশকতা চেষ্টার অভিযোগে প্রতিদিনই বাড়ছে গ্রেফতারের সংখ্যা। 3 জন ককটেল তৈরির কারিগরকে কিন্তু হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে নগরবাসীর জানমালের নিরাপত্তা বিধান করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমাদের নিরাপত্তা পরিকল্পনাগুলো সেভাবেই সাজানো। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মিলেছে নাশকতার জন্য অর্থের যোগানদাতাদের নাম ঠিকানা। নাশকতার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা। আরবিট্রারি অ্যারেস্ট যেটাকে বলা হয়, কারণ যার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, এরকম আমরা অ্যারেস্টে যাচ্ছি না বা যাইনি। যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক তৎপরতা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করছি। এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তাদের কার্যকরী হবে এবং জনগণ এবং সবাই এটা মেনে নিবে। বরিশালে এক অনুষ্ঠানে উপদেষ্টা জানান, রায় ঘিরে দেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া হবে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা মামলার রায় ঘিরে কয়েকটি জেলায় যানবাহন, স্থাপনা এবং স্মৃতিস্তম্ভে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সে, ব্যাংকে, বাসে পেট্রোল বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কিংবা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাগুলোতে। 2 জেলায় গাছ ফেলে মহাসড়কে অবরোধের চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার মধ্যরাতের ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক লম্বা একটি লগির মাথায় আগুন জ্বালিয়ে বগুড়ার শেরপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিচ্ছে। সাথে সাথে দাউ দাউ করে জ্বলে ওঠে সাইনবোর্ডের বাইরের অংশ। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে 5 জন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে, পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। একই সময়ে কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেয়া হয়। ফেনীতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ। গাজীপুরের গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় 2টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুড়ে গেলেও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা রিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে মাদারীপুরের গোপালপুর বাস স্ট্যান্ডের পাশে নির্বিচারে গাছ কেটে মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে দুই পাশে আটকা পড়ে বহু যানবাহন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় নাশকতাকারীরা। আমরা যতটুকু আমাদের নলেজে আছে এবং আমরা আশেপাশে যেই তথ্যগুলো পেয়েছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে এই আওয়ামী লীগের লোকজন এই রাস্তাটা ব্লক করে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাস স্ট্যান্ড এলাকায় গাছ ফেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। 1 ঘণ্টা পর খবর পেয়ে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় বিভিন্ন এলাকা থেকে 14 জনকে আটক করা হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে। এই অভিযোগ তুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, নানা অনিশ্চয়তার পরও নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রের নাম আব্দুল হামিদ খান ভাসানী, যিনি মৌলানা ভাসানী হিসেবে পরিচিত। মজলুম নেতার ৪৯তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মহাসচিব শুধু বাংলাদেশের ইতিহাস নয়, ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মৌলানা ভাসানীর রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরেন বক্তারা। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে রাজনীতি শুরু করেন। ন্যাব ভাসানীর বেশিরভাগই জিয়া রহমানের হাত ধরে রাজনীতি এগিয়ে নেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নানা বিভ্রান্তির পর নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে। অনেকটা বিভ্রান্তি অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে 26 ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যেন কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে অভিযোগ মির্জা ফখরুলের। গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় করে অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। নির্বাচনের মাধ্যমেই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য 8 দলের চলমান যে আন্দোলন প্রধান উপদেষ্টার ভাষণে তার আংশিক পূরণ হয়েছে। তাই দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জামাত সহ আন্দোলনরত 8 দল। দ্রুতই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছে দলগুলোর নেতারা।
প্রধান উপদেষ্টার ভাষণ ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে বৈঠক করেছে জামায়াত সহ সমমনা ৮ দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। সাথে উপস্থিত ছিলেন দলগুলোর সিনিয়র নেতারা। ৮ দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই কারণে গণভোটটা আগে হওয়া দরকার। তারা বলেন প্রধান উপদেষ্টার ভাষণে সব রাজনৈতিক সংকট দূরীভূত হয়নি, তাই ৫ দফা দাবিতে ৮ দলের আন্দোলন চলবে। যে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে ৮ দলের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। দেশের অধিকাংশ জনগণের অনুভূতি, আকাঙ্ক্ষা সরকারের রিয়ালাইজ করা উচিত। নির্বাচন কেন্দ্র করে প্রশাসনে যে রদবদল হচ্ছে তাতে একটি দলের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ৮ দলের মতে গণভোটে হা জয়যুক্ত করতে সরকারকেই প্রচারণা চালাতে হবে। কোনো দল গণভোটের বিপক্ষে প্রচারণা চালালে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে, তার অনেক সংস্কারের ব্যাপারেই একটি দল বিরোধিতা করেছিল। আমরা কিন্তু সেই সংস্কারগুলো চেয়েছিলাম। সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানাবো। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হা জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ৮ দলের সিনিয়র নেতারা। আমরা চাইব নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করতে পারবে না বলে জানিয়েছেন CCAMM নাসির উদ্দিন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের সংলাপে একথা জানিয়েছেন তিনি। এ সময় নির্বাচনী আচরণবিধি প্রচারের পাশাপাশি গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন সিএসি। সংলাপের শুরুতেই বাধে হট্টগোল, যার সূত্রপাত ইসলামী ঐক্যজোটের চলমান বিভেদ ঘিরে। দলের দুটি অংশই সংলাপে অংশ নিতে চাইলে এক পক্ষের সাথে আরেক পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় যাদের কাছে আমন্ত্রণপত্র ছিল না তাদের, অর্থাৎ দলটির সাবেক চেয়ারম্যান মুফতি আমিনের ছেলে হাসনাত আমিনিকে বের করে দেয়া হয় সংলাপ থেকে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রবিবার দ্বিতীয় দিনের সংলাপে বসে নির্বাচন কমিশন। এ সময় কমিশনের উপর আদালতের হস্তক্ষেপ ও নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধের দাবি জানানো হয়। আদালত বসে যদি আপনাদেরকে প্রত্যেকটা ঘটনা ইন্টারফেয়ার করতে থাকে তো আপনাদের তো কাজ করারও সুযোগ থাকবে না। সিসি ক্যামেরার বিষয়টা একটু মাথায় রাখতে হবে। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ করা, সোশ্যাল মিডিয়ার প্রচারের বিষয়ে নীতিমালা সুস্পষ্ট করতে হবে। বিগত নির্বাচন কমিশনগুলোর বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে বর্তমান ইসিকে সচেতন থাকার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। সেই সাথে সমালোচনা করেন একই দিনে গণভোট আয়োজনের। না ভোটের বিধান সংশোধন না করার জন্য গণফোরাম সুপারিশ করছে। সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না। নির্বাচনে কেউ পেশি শক্তির ব্যবহার করতে চাইলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনাররা। কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার, অপব্যবহার না করার ব্যাপারগুলো কিন্তু বলা আছে। সো আমরা যদি একটু দায়িত্বশীল আচরণ করি সবাই, তাহলে এটার প্রভাব কমানো যাবে। হ্যাভিং সেড দ্যাট, এটা যে পুরোপুরি নাই হয়ে যাবে তা না, বরং প্রবণতা বাড়বে। আমাদের প্রায় ৯ লক্ষের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে থাকবে। সিইসি বলেন, দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী যা করণীয় তাই করবে কমিশন। অনেকে মনে করেন কি আমার পক্ষে কাজ করলে উনি নিরপেক্ষ, কিন্তু আমরা কারো পক্ষে কাজ করতে পারবো না। একটা পরিষ্কার, কারো পক্ষে কাজ করতে পারবো না। আমাদের বিবেক, দেশের প্রচলিত আইন বিধিবিধান যা বলে সেটা মেনেই আমরা চলবো। নির্বাচনে আচরণবিধি প্রকৃতপক্ষে মূল আইন উল্লেখ করে সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পালন করেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জাহানারা আলমের ওপর যৌন নিপীড়নের অভিযোগের সাথে এসেছিল নিগার সুলতানা জ্যোতির নামও। এতে করে সামাজিক মাধ্যম আর ব্যক্তি জীবনে যে ঝড় বয়ে গেছে তার প্রতিকার চাইলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক। বলছেন, জাহানারার সাথে অন্যায় হলে তদন্ত করে তার বিচার হোক, কিন্তু
প্রশ্ন তুলেছেন, নারী যখন যোগ্যতা দিয়ে উপরে উঠে আসে কেন তখন তার চরিত্র হননের চেষ্টা হয়? সেই সাথে দলে গ্রুপিং, সতীর্থদের সাথে খারাপ ব্যবহারের সব অভিযোগ অস্বীকার করেছেন জ্যোতি। এতটা পরিমাণ মানুষ নিচে নামতে পারে যে মেয়েটার ক্যারেক্টার নিয়ে পর্যন্ত কথা হয়, এটা কেমন কথা? উনি ফিল করে আমি মনে হয় কিছু করে ফেলবো, এটা কেমন? সে কেন এ বয়সে এগুলা চিন্তা করবে? এদেশের নারী ক্রিকেটে আলো হয়েই এসেছিলেন জ্যোতি। লাল সবুজের জার্সিতে শুরুটা করেছিলেন ৯ নম্বর ব্যাটার হিসেবে। গত এক দশকে সেখান থেকেই হয়েছেন দলের সেরা কিপার ব্যাটার, হয়েছেন অধিনায়ক, হয়েছেন দেশের হয়ে শত টি-20 খেলা প্রথম ক্রিকেটার। ৩৫০০ আন্তর্জাতিক রানের এই মালিককে নিয়ে ক্রিকইনফোর পরিচয়ের প্রথম লাইন বাংলাদেশের নারী ক্রিকেটের একজন অগ্রদূত। সাম্প্রতিক সময়ে জাহানারা আলমের করা নানা অভিযোগের পর আঙুল উঠেছে সেই জ্যোতির দিকেই। টিমের মধ্যে গ্রুপিং করেন, জুনিয়র ক্রিকেটারদের দিয়ে করান ব্যক্তিগত কাজ, রুমে ডেকে নিয়ে নাকি হাতও তুলেছেন সতীর্থের গায়ে। সবার সাথে সবার সমান সম্পর্ক থাকে না। অনেকে হচ্ছে বই পড়তে পছন্দ করে, ওনারা আলাদা করে বই পড়ে, বা যারা হচ্ছে শুধু ক্রিকেট নিয়েই থাকে। তো হ্যাঁ, গ্রুপ তো আছে, বাট এই গ্রুপগুলো আছে। টক্সিক সিচুয়েশনে কোনো টিম আসলে রেজাল্ট করতে পারে না। সো লাস্ট 2 ইয়ার্সে বাংলাদেশের উইমেন্স ক্রিকেটে আমার কাছে মনে হয় না এত বড় এত সফলতা একবারে দেখছে। আমরা ম্যাচ খেলার পরে আসলে সময় অত আসলে সময় ছিল না যে কাউকে রুমে ডেকে এনে আসলে খোশ গল্প করে দেন রাগ উঠবে কাউরে মাইরে দিব। আমাদের টিমে 3টা টিম বয়, তারা আছে এই কাজ করার জন্য। তো আমি তাদেরকে বাদ দিয়ে একটা অন্য কোনো প্লেয়ারকে দিয়ে আমি কেন করব? সে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার, আমি তাকে দিয়ে এই কাজ কেন করাবো? যে মঞ্জুরুল ইসলামকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা, সেই মঞ্জুরুল কি জ্যোতিকে দেখতেন ভিন্ন চোখে? যদি তা না হয় তবে কেন হঠাৎ ভয়াবহ সব অভিযোগের তীর ছুঁড়ে জ্যোতি আর ক্রিকেটকে করা হচ্ছে কলুষিত? আমি রং করছে, আমাকে উনি কথা শুনাইছেন, উনি আমাকে ছাড় দেন নাই কখনো। আমরা প্লেয়াররা না জানি না যে আমাদের শেষ কখন করতে হবে, এটা অনেক বড় একটা বিষয়। কারণ আমাদের কারণ আসলে শেষটা সুন্দর হয় না, ক্যারিয়ারের শেষটা সুন্দর না হওয়াতে দেখা যাচ্ছে অনেক ক্ষোভ থেকেই যায়। সো এই ক্ষোভ রাগগুলো না আমরা প্রকাশ করতে চাই। মা যখন ফোন করে বলেন 7ম শ্রেণীর পাঠ্য বইয়ে তোমার গল্প ছাপা হয়েছে, তখন বোঝা যায় অনেক পরিশ্রমের পর নিজের যোগ্যতায় বানানো একটা জায়গা জ্যোতিকে বানিয়েছে আইকন। আবার সেই গল্পেই যখন দেয়া হয় কলঙ্কের দাগ পরিবারের জন্য, তখন সময়টা নিশ্চয়ই কঠিন। আমার পরিবারের এখানে কি দোষ? আমার পরিবার কেন এই বাজে বিষয়গুলো সাফার করবে? আমাকে বলেন। আমার মা বাবা অসুস্থ, তারা যখন এই জিনিসগুলো দেখে বা শুনে, আজকে আমাকে কেন এইভাবে মানুষের সামনে নোংরা বানানো হইলো? হোয়াই? যে যেখানে আছে ভালো থাকুক, তারা যদি কারোর সাথে কোনো অন্যায় হয়ে থাকে সেটা সুস্থ বিচার হোক। বাট আমার সাথে যেটা হয়ে গেছে, হয়ে যাচ্ছে, আমি আমার ক্রিকেট ক্যারিয়ারে যে পরিমাণ সম্মান আমি অর্জন করছি, সেটা নষ্ট কেন করলো? বলতে পারতো কেন করলো? এটার অ্যান্সারটা আমি চাই ওনাদের কাছ থেকে। একজন ছোঁড়েন অভিযোগের তীর, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বারুদের মতো জ্বলে ওঠে প্রশ্নগুলো। কিন্তু কিছু প্রশ্ন তো আছে জ্যোতিরও, সেসবের উত্তর দেবে কে? কখনোই কান্না আমি কখনোই করি না। ওদের জিজ্ঞেস করি আমি কতটা টাফ একটা মেয়ে, আমার মা বাবার জন্য আমার এত কষ্ট লাগে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দর্শক, খুলনা মহানগরের লবণচড়ায় নিজ বাড়িতে একই পরিবারের 3 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুলনা নগরের দক্ষিণ টুট পাড়ায় 31 নম্বর ওয়ার্ডের মুক্ত কমিশনার কালভার্ট দরবেশের গলি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মহিদুন্নেসা ও তার 2 নাতনি, 8 বছর বয়সী মুস্তাকিম ও 6 বছর বয়সী ফাতিহা। স্থানীয়রা জানিয়েছেন, বাড়িতে অন্য কেউ না থাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তাদের হত্যা করে চলে যায়। পরে বসতঘরের পাশে মুরগির খোপের পাশ থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িতদের আটকে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এই ঘটনার আরও বিস্তারিত জানাতে সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সাথে যুক্ত রয়েছেন, তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। প্রবীর, এমন মর্মান্তিক ঘটনার কারণ হিসেবে পুলিশ কি বলছে এবং স্থানীয়দের সাথে কথা হয়েছে নিশ্চয়ই, আপনার তাদের বক্তব্য আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদেরও। রেজা, আসলে একটি মর্মান্তিক ঘটনা। একই ফ্যামিলিতে সারাদিন 3টি মানুষ থাকতো, ছেলে মেয়ে এবং তাদের নানি। তাদের বাবা তিনি খুলনা চেম্বার অফ কমার্সে চাকরিরত এবং মা
পার্শ্ববর্তী বাগেরহাট জেলার রামপাল উপজেলার এসিল্যান্ড অফিসে কর্মরত। তো সারাদিনই বাড়িতে 3টি ব্যক্তি থাকেন। এটি দীর্ঘদিন ধরে এই পরিবারটির একটি সংস্কৃতি, কর্মের জন্য এমনভাবেই থাকে। তো প্রতিদিনকার মতো সেটিই ছিল। সন্ধ্যার পরে মা যখন তার কর্মস্থল থেকে ফিরে এসেছে, প্রথমে বাড়ির এক পাশের দরজা বন্ধ, পরে আরেক দরজা বন্ধ, সেটা খুলে আরেক পাশে গিয়েছে, তারপর আরেক পাশে গিয়েছে। পরবর্তীতে বাড়িতেই মুরগির একটু খামার রয়েছে ঘরের সঙ্গে, বসত ঘরের সঙ্গেই। সেই ঘরে যে তারপরে দেখে কি সে মুরগির ঘরের যে দরজাটি সেটি তালাবদ্ধ। এই তালাবদ্ধ কেন থাকবে এই ঘরটি, সেটি সন্দেহ হয়েছিল। তারপর সেটি খোলার পরে তার ভিতর থেকে আসলে তিনটি মরদেহ এটি উদ্ধার করা হয়। নানির মরদেহ দেখতে পেয়েছেন, এখনও সেই মুরগির খোপে রয়েছে। আর সন্তান দুটিকে তার বাবা আসলে হাসপাতালে নিয়ে যে শেষ চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের ভাষ্য হচ্ছে আগেই আসলে তাদের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর যে ব্যাপারটি সেটি হয়তো বিকালবেলা কোনো এক সময় হতে পারে বলে পুলিশের ধারণা। অপরদিকে পুলিশ বলেছে কেন এই হত্যাকাণ্ড, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই বিষয়টি তারা অনুসন্ধান করছে। তাদের যে নানান ধরনের গোয়েন্দা বাহিনী রয়েছে তারা মাঠে কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে এটি উদ্ঘাটন করবে বলে পুলিশ প্রত্যাশা করছে। রেজা, জি, আমরা মাধ্যমে সেই খবরের বিস্তারিত জানাচ্ছিলাম দর্শকদের। ধন্যবাদ প্রবীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রায় 10 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্ত্রী পারভিন আক্তারের বিরুদ্ধে 2টি মামলায় সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিকেলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে 1,82 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে মায়ার বিরুদ্ধে। একই সাথে 16টি ব্যাংক হিসেবে 255 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। স্বামীর ক্ষমতা অপব্যবহার করে স্ত্রী পারভিন আক্তারের বিরুদ্ধে 8,06 লাখ অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। একই সাথে তার 36টি ব্যাংক অ্যাকাউন্টে 111 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এদিকে রেলের লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের 358 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে সাবেক ডিজি শামসুজ্জামান সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। স্থাপনা ভেঙে বা বক্তৃতা দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না, দরকার রাজনৈতিক সংস্কৃতির উত্তরণ, এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনায় কথা বলেন তিনি। সাকি বলেন, দেশ নয় দলের স্বার্থ বড় করে দেখা হচ্ছে, অনেকে এটি সিট পাওয়ার জন্য ছুটছেন। বর্তমান সরকারের কর্মকাণ্ড সন্তোষজনক নয় জানিয়ে গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর বলেন, এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। পুলিশের সহায়তায় আওয়ামী লীগ নেতারা দেশের বিভিন্ন এলাকায় মিটিং করছে। অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, অনেকে জুলাই সনদ চায় না এবং এ নিয়ে মিথ্যাচার করছে। আমরা আগে ন্যায় বিচার হয়নি বলে অভ্যুত্থান হয়েছে, কেবলমাত্র ফ্যাসিস্টদের গালাগালি করলে আর তাদের স্থাপনা উৎখাত করে দিলেই আমরা সমাজে ফ্যাসিবাদ তাড়িয়ে ফেলতে পারবো। রাজনৈতিকভাবে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে ফ্যাসিস্টদের বিতাড়ন করা সম্ভব হবে না। পুলিশের সাথে কার্যত এবং প্রশাসনের সাথে একটা নেগোসিয়েশন করি আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়মিত মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায়। এই সরকার অভ্যুত্থানের সরকার হয়েও আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদের প্রশ্নেও একটা জোরালো অবস্থানটা নিতে পারে নাই। ভাওতা দিয়ে ভোট পেয়ে যাচ্ছে কিন্তু কাজ করছে না, তাদেরকে জনগণ থেকে দূরে সরিয়ে দিতে চাই। তাই তো তা যদি হয় তাহলে আমি এই রকম পজিটিভ প্রোগ্রাম দিয়ে আগামী নির্বাচনে মানে এখন থেকে ওই জিনিসটা প্রিপেয়ার করি আমরা। পঞ্চগড় 1 আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। 20 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে শাপলাগুড়ি প্রতীকে এনসিপির মনোনয়ন আবেদনের সময়। রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে রূপায়ণ টায়ারে মনোনয়ন সংগ্রহ করেছেন সার্জিস। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ অন্যান্য নেতৃবৃন্দ। পঞ্চগড়ের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সার্জিস বলেন, সকল প্রকার চাঁদাবাজি, দুর্নীতির অবসান ঘটানো হবে। নির্বাচিত হলে অকারণে কোনো রাজনৈতিক দলের নেতাকে হয়রানি না করতে দেওয়ার প্রতিশ্রুতি দেন সার্জিস। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন,
শেখ হাসিনার রায় ঘোষণার দিন মাঠে থাকবে জাতীয় নাগরিক পার্টি। সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ভারত সফর সন্দেহজনক উল্লেখ করে এই সফর নির্বাচনে ভারতের কোনো হস্তক্ষেপ কিনা তা স্পষ্ট করতে সরকারকে আহ্বান জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। যেই মানুষ, যেই রাজনৈতিক দল, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী পঞ্চগড়ে আগামীতে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করবে, আমরা পঞ্চগড়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যখনই নির্বাচন আসে তখনই ভারত এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এবং সেই নির্বাচনে তারা হলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, ফেসিবাদী সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য তারা বারবার হস্তক্ষেপ করে। এই সফর কি কোনো হস্তক্ষেপ, নাকি বাংলাদেশকে নতুন একটি জায়গা নিয়ে যাওয়ার জন্য সরকারকে স্পষ্ট করতে হবে। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্র শক্তি। রোববার রাতে শাহবাগ থেকে মিছিলটি বের হয়ে টিএসসি হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসি গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি, যেখানে ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, শুধু জুলাইতেই নয়, আওয়ামী লীগ শুরু থেকেই গণহত্যার রাজনীতি করেছে। এছাড়া সাবের হোসেন চৌধুরীকে কেন জামিন দেয়া হলো সে বিষয়ে অভিযোগ তোলেন তারা। বলেন, আওয়ামী লীগের বিচার বাংলাদেশের মানুষ দেখবে। আবু সাইদ মুগ্ধর মায়েরা স্বস্তি পাবেন। যারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন তাদের সাবধান করে জানান, আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে ফিরবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যে শাস্তি আসবে আপনারা সেই শাস্তি দেন। কারো ভয়ে, কারো প্রেসারে শেখ হাসিনার শাস্তি এক বিন্দু বাড়ানো কিংবা কমানোর প্রয়োজন নাই। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা যে অপরাধ করেছে, বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছে, সেই অপরাধের শাস্তি একবার না 1000 বার মৃত্যুদণ্ড। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত অন্তত 8 জন। সন্ধ্যা 6টার দিকে সীতাকুণ্ডের বটতলায় হয় এই দুর্ঘটনা। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে 3 জন হলেন চট্টগ্রামের হালিশহরের শাহ আলম, ফেনীর ছাগলনাইয়ার কামাল এবং কুমিল্লার 14 গ্রামের জসিমউদ্দিন। আরেকজনের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। যে গাড়িটার সাথে বাড়ি গেছে লাস্টে, ওইটা ওভারটেক করে নিচ্ছে আর কি। ওই গাড়িটা না থাকলে গাড়িটা ছিল না। এটা উত্তর দিকে মোড়ে গাড়িটা ছিল, ওই গাড়ির সাথে বাড়ি গিয়ে গাড়িটা সাত যখন ভাঙিয়ে গেছে, চলে গেছে, তখন আর গাড়ি কন্ট্রোল করতে পারে না। ড্রামটা একটা ছিল, এটা এখানে অবৈধ পার্কিং ছিল, রাস্তার অর্ধেক ছিল, রাস্তার মধ্যে সাদা যে দায়িত্বটাকে ওইখানের মধ্যে ছিল, আর অর্ধেক ছিল দায়ের বাইরে। এবং গাড়িটা অপর দিক থেকে দ্রুত গতিতে আসছিল, তখন কন্ট্রোলার হারাই ফেলছিল, তখন পিছন দিয়ে লাগিয়ে দিয়েছিল। 16 নভেম্বর ওয়ার্ল্ড ডে অফ রিমেম্বারেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস উপলক্ষে রাজধানীতে মার্চ ফর রোড সেফটি ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ঢাকা আহসানিয়া মিশন। বিকেলে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মৃতিতে পদযাত্রা শেষে শ্যামলী পার্ক মাঠে মোমবাতি প্রজ্বলন করে আহসানিয়া মিশন ইউথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর সদস্যরা। তারা বলেন, 2018 সালের সড়ক পরিবহন আইনটি নিরাপদ সড়ক বাস্তবায়নে যথেষ্ট নয়। কর্মসূচি থেকে আগামী নির্বাচনে ইশতেহারে নিরাপদ সড়ক ব্যবস্থাপনার অঙ্গীকার ও বিদ্যমান আইনের সংস্কার দাবি করেন আয়োজকরা। সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের এই স্মরণে আজকে এই আমাদের মোমবাতি প্রজ্বলন সহ অন্যান্য যে কর্মসূচি। সড়কের নিরাপত্তার জন্য স্পিডের ম্যানেজমেন্টটা, তার উপরে ইফটিজিংয়ের ব্যাপারটাও এসেছে যে নারীরা যাতে সেফলি চলতে পারে। আমাদের যে দাবি সেটা প্রত্যেকটা রাজনৈতিক দল আমলে নিক এবং তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো তার মধ্যে যুক্ত করুক। আমাদের দেশেও কিন্তু সেফ সিস্টেমের আলোকে পলিসি তৈরি করতে হবে এবং অবশ্যই এটার যথাযথ বাস্তবায়ন লাগবে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।